আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আমাদের তার অশেষ কৃপায় পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। বাংলাদেশের পর্যন্ত প্রায় 6,000-এর মতো মানুষ মারা গেছে, আক্রান্ত হয়েছে। তার মধ্যে আমরা যেহেতু ভালো আছি, আল্লাহ আমাদের ভালো রেখেছে, এখন আমরা অসুস্থ হই নাই, আমরা কোনো ধরনের রোগে আক্রান্ত হইনি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। All of the praises to the Almighty Creator who has given us chance to do everything in the present world. So today we have to go to the I just want to go through the lecture number 2, right from a ভার্বের সঠিক ব্যবহার। ভার্বের সঠিক ব্যবহার পড়াতে গিয়ে ভার্ব কি, ভার্ব কোথা থেকে আসলো, এবং ভার্ব এই টপিকটা শিখতে হইলে তোমার কোন কোন জিনিস এই টপিকটার মধ্যে রিলেটেড, সেইগুলো আমি তোমাদের গত ক্লাসে বারবার বলেছি লেকচারের মধ্যে। আশা করি তোমরা যদি আমার গত ক্লাসটা উপভোগ করে থাকো, আল্লাহর রহমতে তোমাদের এই ভার্ব আসলো থেকে এবং ভার্ব রাইট ফ্রম ভার্বের নিয়মগুলো বুঝতে হলে তোমার কী জিনিসগুলো লাগবে, কী জিনিসগুলো অবশ্যই প্রয়োজন, সেই জিনিসগুলো তোমরা পেয়েছো এবং তোমরা সেই জিনিসগুলো তোমরা অবশ্যই আয়ত্ত করবা যদি এটা বুঝতে চাও। রাইট ফ্রম দ্য ভার্বের সঠিক রূপ আমরা গত ক্লাসে 6টা পর্যন্ত তোমাদের আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে আমি বাড়িতে আরও 6টি রুল নিজেদেরকে পড়ার জন্য বলেছিলাম, যে এই 6টা রুল আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা আবার 6টা পড়ো এবং তোমরা যদি কিছু একটা আইডিয়া নাও ওই রুলগুলো সম্পর্কে, তাহলে তোমরা আমি পরবর্তী রুলগুলো যখন পড়াই তখন তোমাদের জন্য উপকারী হবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম নিয়মটা করব এবং আমি অবশ্যই নিয়ম লেখার আগে আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলের রুলটা প্রয়োগ করাই এবং সেই রুলটা থেকে এক্সাম্পলটা থেকে আমরা রুলটা মেক করি, রুলটা তৈরি করি। সো এইখানে আমি যদি বলি My father died after you see him. এটা একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সটার মধ্যে দুইটা ক্লোজ রয়েছে এবং ক্লোজটা আফটার দিয়ে যুক্ত হয়েছে। এইটা একটা ক্লোজ, এইটা একটা ক্লোজ। হোয়াট ইজ ক্লোজ? ক্লোজ ইজ এ পার্টস অফ এ সেন্টেন্স। ক্লোজ হলো সেন্টেন্সের এক একটি অংশ, সেন্টেন্সের এক একটি অংশকে ক্লোজ বলা হয়। তো হোয়াট ইজ ক্লোজ? ক্লোজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। এখানে মাই ফাদার ডাইড আফটার ইউ সি হিম সেন্টেন্সটা আছে। এই সেন্টেন্সটার মধ্যে দুইটা ক্লোজ আছে এবং দুইটা ক্লোজ মানে বাক্যাংশ। ক্লোজ শব্দ অর্থ কি? বাক্যাংশ। সেন্টেন্সের এক একটি অংশকে এক একটা ক্লোজ বা এক একটা বাক্যাংশ বলা হয়। ইউ সি হিম, ইউর মাই ফাদার ডাইড। তো মাই ফাদার ডাইড এটা একটা ক্লোজ আর ইউ সি হিম এটা একটা ক্লোজ। দুইটা ক্লোজ যুক্ত হয়েছে আফটার দিয়ে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা কি শিখতেছি এটা দিয়ে? তাহলে আফটার দিয়ে যদি দুইটা ক্লোজ থাকে, আফটার শব্দের অর্থ পরে, আফটার শব্দ অর্থ পরে, আফটারের পরে সব সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। আফটারের পরে সব সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদিও আমি তোমাদের আরেকটা রুল পরবর্তী এক্সাম্পলে গিয়ে সেটা বলে দিচ্ছি। বিফোর অর্থ পূর্বে, বিফোরের পূর্বে সব সময় পাস্ট পারফেক্ট টেন্স আর আফটারের পরে সব সময় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি মাই ফাদার ডাইড আফটার ইউ স হিম, আফটার ইউ সি হিম, এটা কি হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের আগেও বলেছি, বাবা তুমি যদি টেন্সের গঠন না পারো, তোমার জন্য এই রাইট ফর্ম অফ ভার্বের রুল পড়া বা শোনা, উলুবনে মুক্তা ছড়ানো ছাড়া আর কিছু না।
তো মাই ফাদার ডাইড আফটার ইউ সি হিম, এখানে আফটার দিয়ে দুটো ক্লোজ যুক্ত হয়েছে। আফটারের পূর্বে সব সময় পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট ইনডিফিনিট আছে কিন্তু পরে সব সময় পাস্ট পারফেক্ট। তাহলে এইটা যদি মাই ফাদার ডাইড আফটার ইউ স হিম, আমার বাবা মারা গিয়েছিল তোমার আফটার ইউ স হিম, তোমার দেখার পর। আফটার ইউ সরি ভুলে গেছে, আফটার ইউ হ্যাভ সিন হিম, আফটার ইউ হ্যাভ সিন হিম, কারণ আফটার পরে সবসময় পাস্ট পারফেক্ট, তার পূর্বে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাকে যদি এইখানে ডাইড যদি ব্র্যাকেট থাকতো তাহলে তুমি সেখানেও কিন্তু ডাইড করতে, কারণ আফটার দিয়ে যদি কোনো ক্লোজ যুক্ত হয়, আফটার দিয়ে যদি কোনো সেন্টেন্স যুক্ত হয়, সেক্ষেত্রে তোমার আফটারের পরে পাস্ট পারফেক্ট এবং পূর্বে পাস্ট ইনডিফিনিট দিতে হবে। সুতরাং মাই ফাদার ডাইড আফটার ইউ হ্যাভ সিন হিম, আমার বাবা মারা গেছে তোমাকে দেখার পর, তুমি তাকে দেখার পর। তাহলে এই নিয়মটা আমরা লিখে ফেলতে পারি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, রুল নম্বর 7 আমি তোমাদের রুল নম্বর 6 পর্যন্ত গত ক্লাসে পড়িয়েছিলাম। এখন রুল নম্বর 7 এ আমরা এটা বলতে পারি, কোন সেন্টেন্সের দুটি ক্লোজ, সেন্টেন্সের দুটি ক্লোজ, সেন্টেন্সের দুটি ক্লোজ, দুটি ক্লোজ মানে কি বাক্যাংশ, দুটি ক্লোজ যদি সেন্টেন্সের দুটি ক্লোজ যদি আফটার দিয়ে যুক্ত হয়, আফটার দিয়ে যুক্ত হয়, সেন্টেন্সের দুটি ক্লোজ যদি আফটার দিয়ে যুক্ত হয়, তখন ওই সেন্টেন্সের সেন্টেন্সের দুটি ক্লোজ যদি আফটার দিক দিয়ে যুক্ত হয়, তখন ওই সেন্টেন্সের প্রথম ক্লোজটি পাস্ট ইনডেফিনিট এবং পরবর্তী ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। সেন্টেন্সের দুটি ক্লোজ যদি আফটার দিয়ে যুক্ত হয়, তখন ওই সেন্টেন্সের প্রথম ক্লোজটি পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তী ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন মাই ফাদার ডাইড আফটার ইউ হ্যাড সিন হিম, আমার বাবা মারা গিয়েছিল তুমি তাকে দেখার পর। তো এখন এইখানে দেখো তো আমার নিয়মটা প্রয়োগ হচ্ছে কিনা। সেন্টেন্সের দুটো ক্লোজ আছে এবং প্রথম ক্লোজটা পাস্ট ইনডিফিনিট হয়েছে এবং পরেরটা আমি পাস্ট পারফেক্ট করেছি। সো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের মাই ফাদার ডাইড আফটার ইউ হ্যাভ সিন মি, এই সেন্টেন্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই রুলটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আফটারের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট পারফেক্ট। দিস ইজ রুল নাম্বার 7। রুলটা আবার বলতেছি, সেন্টেন্সের দুটি ক্লোজ যদি আফটার দিয়ে যুক্ত হয়, তখন ওই সেন্টেন্সের প্রথম ক্লোজটি পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তী ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এই রুলটা শেষ। আমরা পড়াচ্ছি কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার। এবার আমরা যাব তোমার
দ্বিতীয় রুল নাম্বার 7 রুল নাম্বার 7 এ আবার আমরা একটা এক্সাম্পল নিচ্ছি close before you visit এইখানে একটা প্রশ্ন ছিল যে our school had closed before you visit আমাদের বিদ্যালয় বন্ধ হয়েছিল বিফোর ইউ ভিজিট কি হবে তোমরা আমি আফটারের নিয়মটা যখন করেছিলাম তখন বলেছিলাম যে বিফোর তোমার বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হবে এবং পরে পাস্ট ইনডিফিনিট হবে তো এই রুলটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আছে তাইলে পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট দিতে হবে তো এই বিফোরযুক্ত ক্লজের প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট আর পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট বিফোর অর্থ পূর্বে বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট আফটার অর্থ পরে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট যদি আফটারের পরে পাস্ট পারফেক্ট হয় তাহলে পূর্বে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে আবার বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে বুঝতে পারছো সুতরাং তোমাকে আফটারের বিফোরের পূর্বে তোমার পাস্ট পারফেক্ট এবং পরে পাস্ট ইনডিফিনিট তাহলে এই সেন্টেন্সটা কি হবে our school had closed our school had closed before you visited our school had closed before you visited আমাদের বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল তোমার পরিদর্শনের পূর্বে তাহলে এই সেন্টেন্সটার এরুটা কি দাঁড়ায় বিফোর দিয়ে যদি কোনো ক্লোজ যুক্ত হয় তাহলে ওই ক্লোজের প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট এবং পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট এরুটা আমরা কি পারি রুল নাম্বার 8 বিফোর দিয়ে যদি কোনো সেন্টেন্সে দুটি ক্লোজ যদি সেন্টেন্স এ দুটি সেন্টেন্সে দুটি ক্লোজ যদি সেন্টেন্সে দুটি ক্লোজ যদি বিফোর দিয়ে যুক্ত হয় সেন্টেন্সের দুটি ক্লোজ যদি বিফোর দিয়ে যুক্ত হয় তখন সেন্টেন্সের দুটি ক্লোজ যদি বিফোর দিয়ে যুক্ত হয় তখন প্রথম ক্লোজটি পাস্ট পারফেক্ট এবং পরবর্তী ক্লোজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সে দুটি ক্লোজ যদি বিফোর দিয়ে যুক্ত হয় তখন প্রথম ক্লোজটি পাস্ট পারফেক্ট এবং পরবর্তী ক্লোজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে তাহলে আমাদের এই নিয়মটা আমাদের শেষ করতে পারি 8 নম্বর রুল যে বিফোর দিয়ে পুরো ক্লোজ যদি বিফোর দিয়ে যুক্ত হয় তাহলে বিফোরের পূর্বে সব সময় পাস্ট পারফেক্ট থাকবে এবং বিফোরের পরে সব সময় পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে সো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা আমার রুল নাম্বার 8টা বুঝতে পারছো আর তুমি যদি টেন্সের গঠন না পারো যে স্যার কাকে বলে পাস্ট পারফেক্ট আর কাকে বলে পাস্ট ইনডেফিনিট
ইহা তো জীবনের চোখে দেখি নাই, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ইহার গঠন তো জীবনেও আমি করি নাই। সুতরাং তোমার জন্য এই রুল করা গুড়ে বালি ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমি বারবার বলি, এই স্কুলে তোমাদের এই স্কুল অ্যান্ড কলেজের শুরু থেকে আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি, এবং যেই ছাত্রছাত্রীরা ছোট ক্লাসে তোমার অষ্টম শ্রেণী থেকেই আমি তাদেরকে বেসিক গ্রামারটা শেখাই, এবং এই বেসিক গ্রামারটা তোমার নোট করে রাখতে হবে, কারণ সারা জীবনের সম্পত্তি তোমার এই বেসিক গ্রামার। তুমি রাইট ফ্রম বার শিখতে যাও, সব কিছুতেই তোমার এই টেন্সের গঠনটা আসবে। আচ্ছা, আমরা রুল নাম্বার 8 শেষ করলাম, এবার আমরা রুল নাম্বার 9-এ যাব। 9-এ যাওয়ার আগে আমি কয়েকটা এক্সাম্পল দেবো। ইউ have do done one, তারপরে having I went there. Having disturbed, I went there. তারপরে I had liked it. I have do the work. আমি কাজটি করেছি। এই সেন্টেন্সটার মধ্যে have এর পরে কোন ফর্ম হবে এটাই জানা দরকার। Having disturbed, I went there. I had liked it. এই তিনটা সেন্টেন্সের সলিউশন হবে। এখানে হবে done, আমি পুরো সেন্টেন্সটা লিখলাম না, এখানে হবে disturbed, having এর পরে disturbed, D-U-R-B-E-D, আর এখানে হবে written। কেন হবে? নিয়মটা হলো, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ সেন্টেন্সের গ্যাপের আগে, তোমার গ্যাপের আগে, তোমার যদিও গ্যাপ থাকবে না, মানে সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে হ্যাভিং, তারপরে বিং, এই ওয়ার্ডগুলো দেওয়া যদি থাকে, তার পরবর্তীতে যদি তোমার কোনো ভার্বের ইউজ করতে হয়, কি বলো? আবার বলতেছি আমি, বিং, হ্যাভিং, হ্যাজ, হ্যাড, টু বি, শুড বি, কুড বি, এই যে বি কথাটা যেখানে থাকে, এরপরে যদি তোমাকে কোনো ভার্ব ইউজ করতে হয়, অবশ্যই সেটা B3 হবে, বাধ্যতামূলক। আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, হ্যাড, হ্যাজ, হ্যাড, বিং, হ্যাভিং, টু বি, শুড বি, ইকুয়াল টু B3, have, has, had, being, having, to be equal to B3. এভাবে গান have, has, had, being, having, to be equal to B3। মানে তোমার সেন্টেন্সের মধ্যে have, has, had, being, having, to be আছে, এরপরে তোমার অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল প্রয়োগ করতে হবে। B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা নিয়মটি লিখতে পারি, কোন সেন্টেন্সে রুল নাম্বার 8, রুল নাম্বার 9, রুল 9, কোন সেন্টেন্সে যদি having, being, to be, had, has, had, তারপর কি have, has, had থাকে, তখন ওই ভার্বগুলোর পরে B3 বসাতে হবে। ওই ভার্বগুলোর পরে B3 বসাতে হবে। হ্যাঁ, হ্যাভ, টু বি, হ্যাভ, এগুলোর পরে যে ভার্বটা থাকে
এই বারগুলোর পরে B3 বসাতে হবে, মানে বারবার পাস পার্টিসিপেট এরপর পরে অবশ্যই বার থাকবে, বার শুধু তুমি B3 বসাতে পারবে। এগুলোর পর অবশ্যই এরকম প্রকারের বার থাকবে, যে কোনো বার যদি ইউজ করতে হয় এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো বার ইউজ করতে হয় তখন সেটা B3 বসাতে হবে। আমি তোমাদের যে রুলগুলো দিচ্ছি ওগুলো তুমি বইয়ে পাবা, কিন্তু নট ইন দি জুড়ে, সেটা তারা তাদের মতো প্রেজেন্ট করেছে, আমি আমার মতো প্রেজেন্ট করেছি। তো আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি তোমরা এই তোমার এই বারগুলা এই ইউজটা তোমরা সুন্দরভাবে করতে পারবা, যে হ্যাড হ্যাজ হ্যাড বিন হ্যাভিং টু বি এগুলোর পরে সবসময় B3 হবে, বারবার পাস্ট পার্টিসিপল ফর্মকে তোমরা ইউজ করতে পারবা আমরা বিশ্বাস করি। তো রুল নাম্বার 9 শেষ করলাম, আমরা এবার রুল নাম্বার 10 যাব। রুল নাম্বার 10 এ তোমাদের যেটা দরকার সেটা হলো, আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি আগে, যে you must do the work, you must do the work, he should write it, I may go, এটা কি হবে, শুড আছে, মে আছে, এরকম কিছু মডাল অক্সিলারি আছে যেগুলো শুড, কুড, মে, মাইট, ডিড, হ্যাড টু, তারপরে গোয়িং টু, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো হলো মডাল। এগুলো কি মডাল অক্সিলারি। আমরা বারবার যে যদি পার্সন স্পিচ তোমাদের আমি পরের দিকে বলছিলাম যে পার্সন স্পিচের ছেলেমেয়ে হলো 8জন ছেলেমেয়ের মধ্যে পার্সনের যখন 8জন সন্তান জন্ম দিল তখন তার তোমার তার সন্তান নাউন বলল যে বাবা যেহেতু 8জন জন্ম দিয়েছি সুতরাং আমি একটু জনসংখ্যা কমাই, সুতরাং এই নাউন বলল যে আমি একটু কমাই, নাউনের ছেলেমেয়ে 5জন, নাউনের 5টা পাত্র করেছে। এখন প্রোনাউন বলল আমার বাবাকে ফলো করতে হবে, আমি বাবার মতো সন্তান জন্ম চাই, জন্য প্রোনাউনের প্রকার থাকে 8টা। তারপরে বার বললো যে আমি বাবা ভাই কাউকেই ফলো করতে চাই না, আমি চীন দেশের নাগরিক, আমার চীনের মতো অনেক জনগণ দরকার, এই জন্য বারবার প্রকার 22টা, তার মধ্যে তোমার এই মডেল অক্সিলারি আছে, 22টা বারবার যে প্রকার আছে সেটার মধ্যে মডেল অক্সিলারি ডিফেক্টিভ ভার্ব, পজিটিভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইন্টারজেক্টিভ, এই ভার্বের বিভিন্ন প্রকারের যেটা তোমাদের বেসিক আমরা জানা উচিত ছিল। এই বেসিক গ্রামারের মধ্যে তোমার এই প্রকারগুলো আছে, সেগুলো সম্পর্কে কিছু অন্তত আইডিয়া তোমার প্রয়োজন। তো এই ভার্বের যে প্রকারটা আছে তার মধ্যে এই মডেল অক্সিলারি একটি, এটাকে বলা হয় মডেল ভার্ব। এইগুলোর পরে সবসময় ভার্বের B1 বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এখানে হবে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, যা আছে তাই হবে, ইউ শুড রাইট ইট, রাইটই করবে, আই মে গোই বলবে, কারণ এটার পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। আমরা কি শিখলাম? মডেল অক্সিলারি শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, উড, মডেল অক্সিলারি শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, উড, এগুলা যদি থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে কি আয়াতি বসাবো নাকি B1 বসাবো? কোনটা? B1, অবশ্যই B1, ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। মডেল অক্সিলারি ক্যান, কুড, শুড, মে, উড, ক্যান, মাস্ট, এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, মানে B1 বলবে। তাহলে আমরা রুল নাম্বার 10 লিখতে পারি। এবার রুল নাম্বার 10 সেন্টেন্সে should, would, can, would, may, might ইত্যাদির পর B1, হ্যাঁ, সেন্টেন্সে শুড, উড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদির পর এখানে মডেল অক্সিলারি যেগুলো আছে সেগুলোর পরে
সব সময় তোমাকে B1 বসাতে হবে। যদি তুমি B1 না বসো তাহলে তোমার ভার্বের ইউজটা ভুল হবে। সুতরাং my students, you have clearly understood that after the moral auxiliary you should be used B1. What is the moral auxiliary? These are the moral auxiliary. Moral auxiliary can, could, may, might, shall, should, would, had to, going to. These are the moral auxiliary. You have to use the B1 after the moral auxiliary. This is the rule number 3. My students, now we have to go through the rule number 11. I am just giving you the rules. If you don't follow me, if you don't go through your grammar book or the rules where has in your grammar book, if you don't use it practically, it is difficult for you to understand to use the right form of verb. So, my dear student, let's go to the another rule to discuss. Rule number 11, they are in the second paper, right from a verb plus 19 or 11 or 19 or 11. They can watch this class. This is right from a verb and rule number 11. Rule number 11 তার আগে আপনাকে রুল দেখি, যেমন একটা এক্সাম্পল দিই, যেমন he goes to college. I want to help you. I want to help you. Help you. Yes, তোমরা অনেকেই মনে করবা এই টু আর এই টুর মধ্যে কোনো পার্থক্য নাই। আমি অনেক স্টুডেন্টকে ক্লাসে জিজ্ঞাসা করি, তখন তারা এটাই বলে হি গোজ টু কলেজ, এটাও প্রিপোজিশনের টু। আই ওয়ান্ট টু হেল্প ইউ, এটাও প্রিপোজিশনের টু। দেখি তো তাই মনে হচ্ছে, তাই না? I want to help you, এটাও প্রিপোজিশনের টু। হি গোজ টু কলেজ, এখানেও প্রিপোজিশনের টু। আমরা জানি প্রি অর্থ পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রি পজিশন হলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে, সেটার নাম হলো প্রিপজিশন। তাহলে হি গোজ টু কলেজ, এখানে এই কলেজটা হলো নাউন এবং এই টুটা হচ্ছে কলেজ এবং এর মধ্যে এখানে সম্পর্ক স্থাপন করছে টু ঘটক হয়। যেহেতু একটা নাউন বা প্রোনাউনের পূর্বে টুটা বসছে, সুতরাং এই টুটা হলো প্রিপজিশনের টু। কিন্তু পরবর্তী টুতে যখন তুমি যাও, টু এর পরে এটা কি নাউন না প্রোনাউন বলো তো? এটা তো নাউন প্রোনাউন না, সুতরাং এই টু প্রিপজিশনের টু হতে পারে না। বুঝেছো? কারণ টু এর পরে ভার্ব আছে, টু এর পরে ভার্ব যখন সেটা হবে সেটাকে বলা হয় ইনফিনিটিভের টু। কি বলো? ইনফিনিটিভের টু। মানে ইনফিনিটিভ যেটা থাকবে সেটা হলো টু এবং টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সেই ইনফিনিটিভ টু এর পরে কখনো ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসতে পারে না। যেমন দে নিড টু লিভের ব্র্যাকেট দেওয়া আছে, তোমরা অবশ্যই লিভ বসাবা। লিভ, তাদের বাঁচা প্রয়োজন। দে নিড টু লিভ, এখানে অ্যান্সারটা হবে শুধু লিভ, আর কোনো চেঞ্জ হবে না। লিভ, কারণ কি? টু এখানে একটা ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ, সুতরাং ভার্বের প্রেজেন্ট হবে টু এর পরে ভার্ব। তাহলে আমরা এই নিয়মটা বলতে পারি ইনফিনিটিভ টু এর পরে ভার্বের সাথে আইএনজি। এখানে আরেকটা নিয়ম আছে, ইন অর্ডার টু, ডিউ টু, গোয়িং টু আবার মনে রাখবে, ইন অর্ডার টু, ডিউ টু, আর আছে লুক ফরওয়ার্ড টু, উইথ বিউটি, সেগুলোর পরে কিন্তু আবার ভার্বের সাথে আইএনজি বসবে। কিন্তু ইনফিনিটিভ টু যখন থাকবে তখন ওই আর ভার্বের কোনো পরিবর্তন হবে না। ভার্বের কোনো পরিবর্তন হবে বলতে, যদি টু এর পরে কোনো গাধায় ভার্বের পাস্ট ফর্ম দেওয়া রাখে বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়া রাখে, তখন সেটা চেঞ্জ করে তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। কথা বোঝা গেছে? সুতরাং আমরা শিখলাম রুল নাম্বার 11। রুল 11 শিখলাম কি? ইনফিনিটিভ টু এর পর ভার্বের B1 বসে।
ইনফিনিটিভ টু এর পর ভার্বের V1 বসে, ইনফিনিটিভ টু এর পর ভার্বের V1 বসে। তোমার সব সময় ইনফিনিটিভ টু মানে ওই যে টু এর পরে যখন ভার্ব থাকে টু এবং ভার্ব দিলে সেটা ইনফিনিটিভ হয়, এবং ইনফিনিটিভ টু এর পর ভার্বের V1 বসে। আমরা রুল নাম্বার 11 এ সেটা পেয়ে গেলাম। রুল নাম্বার 10 পড়লাম, রুল নাম্বার 11। তাহলে আমরা তোমার আমরা এই মুহূর্তে আমরা যেটা শিখলাম সেটা হলো রুল নাম্বার 6 এ শিখলাম আফটারের নিয়ম, রুল নাম্বার 7 শিখলাম বিফোরের নিয়ম, রুল নাম্বার 8 এ পড়লাম তোমার হ্যাভ হ্যাজ হ্যাডের নিয়ম, এবং রুল নাম্বার 9 এ পড়লাম বড় অঞ্চলের নিয়ম। রুল নাম্বার 10 রুল নাম্বার 10 এ এটা হলো তোমার ইনফিনিটিভ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে V1 বসে। এক্সাম্পল ক্লিয়ার? আমরা এখন তাহলে পরবর্তী রুলে যেতে পারব। Now this is রুল নাম্বার 11 এর যে আমরা एग्जांपलটা দিব, যেমন লেখা আছে it has rained, rain এর ব্যাপার দেওয়া আছে, এখানে দেওয়া আছে since morning, morning I had take class for 2 hours. I have take class for 2 hours. তাহলে দুইটা since morning আর for 2 hours, 2 ঘন্টা যাবত আমি ক্লাস নিচ্ছি, সকাল হতে বৃষ্টি হচ্ছে। এইখানে কোন টেন্সে হবে এই সেন্টেন্সটা? অবশ্যই যারা ভার্বের নিয়মকানুন পড়ে গেছো, যারা পড়েছো তারা জানো সেন্টেন্সের শেষ এরিয়া, সেন্টেন্সটার শেষ পার্টে গিয়ে যদি তোমার সিন্স অথবা ফর থাকে তাহলে সেইখানে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। সেন্টেন্সের শেষে যদি সিন্স অথবা ফর থাকে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। যেমন এটা হবে it has been raining, it has been raining since morning, it has been raining since morning। আর এটা হবে I have been taking class for 2 hours, I have been taking class for 2 hours, আমি 2 ঘন্টা যাব ক্লাস করতেছি। আর it has been raining since morning, এটা সকাল হতে বৃষ্টি হচ্ছে। তাহলে এখন এটা আমরা কিভাবে করব? I have been taking class for 2 hours and it has been raining since morning। কোন নিয়মে বলবো? যে সেন্টেন্সের শেষে যদি সিন্স অথবা ফর থাকে তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সরি, এর আগে আমরা রুল নাম্বার 11 পড়েছি, এটা রুল নাম্বার 12, রুল নাম্বার 12 এই দুটো আছে না, এই রুল নাম্বার 12, রুল নাম্বার 12। কোন সেন্টেন্সের শেষে যদি প্রেজেন্ট পারফেক্ট, কোন সেন্টেন্সের শেষে যদি সিন্স অ্যাজ তোমার সিন্স অথবা ফর থাকে তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন সেন্টেন্সের শেষে যদি সিন্স অথবা ফর থাকে ওই সেন্টেন্সটি
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোন সেন্টেন্সের শেষে যদি সিন্স অথবা ফর থাকে, কোন সেন্টেন্সের শেষে যদি সিন্স অথবা ফর থাকে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দিস ইজ দা রুল নাম্বার 1। সেন্টেন্সে যদি সিন্স অথবা ফর থাকে তাহলে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট। দেখো, ইট হ্যাজ রেইনড সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল হতে বৃষ্টি হচ্ছে। আই হ্যাভ টেক ক্লাস ফর 2 আওয়ার্স। এখানে হবে আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর 2 আওয়ার। দুইটা সেন্টেন্সই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, কারণ সেন্টেন্সটির শেষে তোমার সিন্স অথবা ফর আছে, এই জন্য এই দুইটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ক্যান ফিনিশ ইউর রুল নাম্বার 12. Now, I just want to see you. I just want to give you a home task. The rules which have I given you, you just make it. আমি তোমাদের আরেকটা কিছু বলি, সেন্টেন্সটা যদি তোমার নেগেটিভ কোনো সেন্টেন্স করতে হয় তখন ডু, ডাজ, ডিড দিয়ে তোমাকে এটা রুল নাম্বার 13 আমি লিখলাম না, কিন্তু তোমাদের বলে দিলাম যে সেন্টেন্সের শেষে যদি ডু, ডাজ, ডিড থাকে সেন্টেন্সটা টেন্স অনুযায়ী তোমার নেগেটিভ করতে হলে ডু, ডাজ, ডিড ডিড বসে তোমাকে সেন্টেন্সটা শেষ করতে হবে। ক্যান্সেল ডু ডাজ ডিড বসাতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি আজকে তোমাদের জন্য রিকোয়েস্ট হলো যে আমি যে 12টা রুল করেছি সেটা নিয়ে তুমি নিজে কাটবা এবং এই 12টি রুলে আগের 6টা সহ ওমর 12টি রুল রিড এন্ড রাইট পড়বা এবং লেখবা। লিখলে একবার পড়া আর একবার লেখা, 3বার পড়া সময়। সুতরাং এই 12টি রুল তুমি কতটুকু বুঝেছো সেটা তুমি প্রয়োগ করার চেষ্টা করবা। আমি জাস্ট আই এম গোয়িং টু গো থ্রু হুইচ রুল I am giving you today's last classes, today lecture 2 right from about. Number 1 is after, then after use of after, use of before, have, has, had, what should be used verb after have, has, had, and what is infinitive and what is preposition I have given you today, and what is the what should be the sentence should be made which tense after since or for. And today I just want to finish here. Stay well, and I hope that you are saying every time prayer as you are yet are not affected by disease, so you should give thanks to Allah Almighty. He has given us chance to do everything. So সর্বপ্রথম আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ কৃপে আমরা এখন সুস্থ আছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।